রূপসাপুর জঙ্গলে সব থেকে একটা বড় গাছে পাশাপাশি দুটো ঘর ছিল। সেই ঘর দুটোতে বাস করত টোনাটুনি এবং বান্টি ও সুখের পরিবার। টুনি দিদি, এই নাও খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। শীত তো পড়েই গেল বলো, তাই আর কি আমি কটা পিঠা বানালাম সবাই মিলে খাওয়ার জন্য। এই নাও গো দিদি। ভালোই হলো, চলো তুমিও বসে পড়ো, সবাই মিলে খাই। কিন্তু বান্টি দাদা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। দুদিন আগে সে আমাকে বলল সে নাকি অফিসের কাজে বাইরে যাচ্ছে, কিন্তু দুদিন কেটে গেল, এখনো তো সে বাড়িতেই ফিরলো না। সে কি গো, তুমি তাকে কল দেওয়ার চেষ্টা করনি? চেষ্টা তো করেছি, কিন্তু তার ফোনে তো কোনো কলই যাচ্ছে না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে টুনি। এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এদিকে বড় একটা গাড়ি এসে বান্টির উপর দিয়ে চলে যায়, আর বান্টির মৃতদেহের ওপরে একটা চিঠিও লিখে যায়। এ কি, আমার বান্টির আবার এটা কি হলো? টুনি দিদি, এই দেখো আমার বান্টি, ও কেন কথা বলছে না? কথা বলো বান্টি, কথা বলো। সখী দিদি, তোমার বান্টি যে আর কোনোদিনও কথা বলবে না, কারণ বান্টি দাদা যে মারা গেছেন। না না, এটা কিছুতেই হতে পারে না। আমাকে ছেড়ে ও কিছুতেই চলে যেতে পারে না। সখী দিদি, তুমি একদম কেঁদো না গো। কিন্তু বান্টি দাদার উপর ওটা কিসের কাগজ? আর কিছু লেখা আছে বলে মনে হচ্ছে। এরপর টুনি বান্টির মৃতদেহের উপর থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করে। তোদের বসবাসরত গাছটা আমার, আর ওই ঘরও আমার। তোরা এখান থেকে চলে যা। আমার চেলারা এসে এখানে ঘাঁটি কাটবে। যদি তোরা আমার কথার অবাধ্য হোস, তবে আমি তোদের হালও বান্টির মতোই করব। এই ঘর তো আমরা বানিয়েছিলাম, তাহলে আবার এই ঘরটা অন্য কারো কি করে হলো? তাছাড়া বান্টি তো আমাকে এসব নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি। আমার মনে হচ্ছে কি দিদি, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর তাছাড়া কোনো দুষ্টু পাখির হাতও রয়েছে। আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে। এবার আমি আমার বান্টিকে ছাড়া কি করে বেঁচে থাকবো টুনি দিদি? কেতো না গো, তুমি একদম কেতো না। এবার যে বান্টি দাদা সৎকার করানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা এসে বান্টির দেহকে নিয়ে যায় আর তার মৃতদেহকে সৎকার করায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে এইদিকে আয়, এইদিকে আয় তোরা। আমি যে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি রে, কোথায় কোথায় তোরা সবাই? কি হয়েছে গো মিনু মাসি, এভাবে রাখছো কেন? বলো তো এবার কি হয়েছে? আমি দেখলাম আমাদের জঙ্গলে একটা কালো ছায়া নেমে এসেছে, আর সেই ছায়াটা পুরো জঙ্গলকে কেমন ওলটপালট করে দিচ্ছে, আর পাশাপাশি দুটো ঘরকে চাইছে। আমি সেই ঘর দুটোকে দিতে চাইনি, তার জন্য আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আর জানিস তো, এই ঘটনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? সেদিনও বান্টিকে হত্যা করে একটা চিঠি কে যেন দিয়ে গেছে, আর আজ কিনা তোমার এসব স্বপ্ন দেখা। সত্যি কি এই দুই ঘরের জন্য কোনো বিপদ নেমে আসছে? শোন, এবার থেকে তোরা একটু সাবধানে থাকবি। আমার তো মনে হচ্ছে এসবই ওই ভুতুড়ে আত্মার কাজ। ও চাইছে পুরো জঙ্গলকে কেড়ে নিতে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? কার আত্মা? আর সে কেনই বা পুরো জঙ্গল দখল করে নেবে বলো তো? না না, ওসব তেমন কিছু নয়। তোরা সবাই এবার জঙ্গলে ফিরে যা, আর সবাই একটু সাবধানে থাকিস, তাতেই হয়ে যাবে রে। না না মিনু মাসি, আমরা কোথাও যাব না। তুমি এখন আমাদেরকে আগে বলো, তুমি কার আত্মার কথা বলছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা যখন শুনতেই চাইছিস তবে শোন। সেই অনেক আগের কথা, তখন আমার বিয়ে হয়নি। আমি সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছি। আর জানিস তো, টুনি আর সুখী সেই সময়ই তোদের ওই ঘর দুটোকে বানানো হয়। কি বলছো কি? তখন এই ঘর দুটো বানানো হয় মানে? টোনার বান্টি তো বলেছে এই ঘর দুটো ওরা বানিয়েছে, আর তারপরেই তো ওরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ওরা তোদেরকে মিথ্যে বলেছিল। আসলে ঘর দুটো ছিল এক নর্তকী মুরগি পাখির। তাহলে আবার সেই পাখি নিজের ঘর কেন ছেড়ে দিয়েছে? শোন শোন, তবে কেন ছেড়ে দিয়েছে। ওই দুই ঘরের পেছনে ছিল রকি টোনার বাস। রকি টোনা ওই নর্তকীকে ভীষণ পছন্দ করত। শোন না রে মুন্নি, তুই এই নাচ গান করা বন্ধ করে দে না রে। আমি যদি নাচ গান করা বন্ধ করে দিই, তাহলে আমি আবার টাকা কোথায় পাবো? হ্যাঁ, আর টাকা না পেলে আমি খাবো কি? তোকে তো আমি ভালোবাসি বল, আর আমি তোকে বিয়ে করে তোর ভরণ পোষণের সব দায়িত্ব নেব রে। আমি তো নাচ গান করে বেড়াই, আর তুই তো এই জঙ্গলের অনেক ভালো ছেলে। সবাইকে আমাদেরকে মেনে নেবে বলতো? কে মানলো আর কে না মানলো তাতে আমার কোনো কিছু যায় আসে না রে। তুই মানলেই হলো, বুঝতে পেরেছিস তো? না রে, তা হয় না। আমরা একটা সমাজে বাস করি,
আর সমাজের প্রতি আমাদের তো একটা দায়িত্ব আছে। তোর যদি আমাকে এতই ভালো লাগে তবে তুই মোড়লের কাছে যা আর গিয়ে আমাদের ব্যাপারে সবটা খুলে বল। মোড়ল মশাই যদি আমাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় তাহলে এই জঙ্গলের কেউই আমাদের কোনো কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তবে আমি যাচ্ছি ওই মোড়লের কাছে। তবে আমি তোকে সাথে নিয়ে যাবো রে, যা হবে তা একসঙ্গেই হবে। এবারে তুই চল চল আমার সাথে। ওরা দুজনে মিলে মোড়লের কাছে যায় আর তাদের বিয়ের কথা মোড়লকে জানায়। আর এসব কথা শুনে মোড়ল ভীষণ রেগে যায়। কি কি রকি, তুই তো অনেক ভালো একটা ছেলে, এত ভালো একটা ছেলে হয়ে তুই কেন এই নর্তকীকে বিয়ে করতে চাস বলতো, যেখানে আমরা কেউই এই পাখিকে কোনো সম্মান দেই না। আমি যেমন রক্তে মাংসে গড়া পাখি, মনিও তো ঠিক তেমনই রক্তে মাংসে গড়া পাখি। তাহলে কেনই বা আমাদের বিয়েটা মানা যাবে না বলুন তো? তাছাড়া নাচ গান করা তো কোনো খারাপ কিছু নয়। কেউ নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য নাচতেও পারে, গান গাইতেও পারে। তাই বলে তো আর আমরা তাকে ঘৃণা করতে পারি না। দেখ রকি, তুই কিন্তু আমার সঙ্গে অযথাই তর্কে জড়াচ্ছিস। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি তোদের বিয়েটা কখনোই মেনে নিতে পারবো না। তবে আপনিও কান খুলে শুনে রাখুন মোড়ল মশাই, আমি মুন্নিকে বিয়ে করব। আর এটাই হচ্ছে নিশ্চিত। চল মুন্নি চল, এইখানে আর এক মুহূর্ত নয়। জানিস তো, তারপর ওরা ওদের ঘরে ফিরে যায় আর ঘরে ফিরে গিয়ে দেখে। কে কি, আপনারা এখানে কি করছেন? আমরা সবাই তোদের ভালোবাসার ইতি ঘটাতে এসেছি। এইভাবে বিনা অপরাধে তোরা কিনা আমাদেরকে মারলি, আমরা আবারও ফিরে আসব আর তখন তোদেরকেও ধ্বংস করব। এই শেষ কথাটুকু বলেই ওরা দুজনেই মারা যায়। আহারে, অনেক কষ্টদায়ক ঘটনা। কিন্তু মাসি, এইসবের সঙ্গে বান্টির কি সম্পর্ক? বান্টি তো ওদের বিষয়ে সবটা জানতে পেরেছিল আর নিজের দাস বানাতে চেয়েছিল। এদিকে আত্মারা তো এই জঙ্গলের ধ্বংসলীলা চালাতে চাচ্ছে আর তার জন্য প্রয়োজন ওদের ওই দুই ঘর। কিন্তু ওদেরকে যদি ঘরটা দিয়ে দেওয়া হয় তবে তো আমাদের মৃত্যু নিশ্চিত। বলছি কি মাসি, ওদের আটকানোর কি কোনো উপায় নেই? একটাই উপায় আছে, আর তা হলো ওই দুই ঘরকে পুড়িয়ে ছাই করে দেওয়া। মিনুর কথা শেষ হতে না হতে হঠাৎ করে চারদিকে অন্ধকার নেমে আসে। তারই মধ্যে দুটো আত্মা এসে প্রকট হয়। তোদের যে আবার এত বড় সাহস, তোরা কিনা আমাদেরকে ধ্বংস করার কথা ভাবছিস? আজ তো তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। রকি, তুমি যাও যাও, সব কটাকে ধরে ফেলো। না না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের তো কোনো দোষ নেই বলো। আত্মা দুটো কারো কোনো কথা না শুনে পাখিদেরকে ধরে আর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে দ্রুত গিয়ে একটা মশাল হাতে নিয়ে তাতে করে আগুন লাগিয়ে সেই দুই ঘরের কাছে যায়। এরপর টুনি সেই দুই ঘরে আগুন লাগিয়ে দেয়। সাথে সাথে দুই ঘর আগুনে পুড়ে যায়। এরপর সাথে সাথে সেই দুই আত্মা অদৃশ্য হয়ে যায় আর পুরো জঙ্গল আত্মার হাত থেকে বেঁচে যায়। আর জঙ্গলবাসী আবারও সুখে শান্তিতে আগের মধ্যে বসবাস করতে থাকে। তুই সুখের কথা বলছিস? তোর পাখির গন্ধে তো আমার মাথা মুন্ডু সবই ঘুরছে। না জানি কখন আবার মাথা ঘুরে পড়ে যায়। ছাড় তো তোর সব ফালতু কথা। হাত মেরে আমার পেটটা খালি হলো, তাই আমার পেট পুরে খাবার খেতে পাবো, বুঝছিস? তুই দেখতেই যা সুন্দরী, কাজে কর্মে সবকিছুতেই তো নোংরামি। এ হাসি, চল তো এখান থেকে, এর সাথে আর এক মুহূর্তও নয়। ওরে ওরে, আমাকে রেখে তোরা যাচ্ছিস কোথায় রে? আমাকে নিয়ে যা, নিয়ে যা। মুরগি আর হাঁসের পিছু পিছু ময়ূরও যেতে থাকে। যেতে যেতেই তারা নিজেদের বাসায় গিয়ে পৌঁছায়। এদিকে দেখতে দেখতে বিকেল নেমে আসে আর বান্টি কবুতর জাল আর নৌকা নিয়ে মাছ নদীতে চলে যায় মাছ ধরার জন্য। এতবার আমি নদীতে জাল ফেললাম কিন্তু একটাও মাছ উঠলো না। আজ আমি বাজার করে বাড়িতে ফিরবো কিভাবে? হে সৃষ্টিকর্তা, সুখের মুখ দেখাবে না? এভাবে আর কতদিন গরিব থাকবো আমি? বান্টি সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকে আর নৌকা চালাতে থাকে। এদিকে হঠাৎ করে পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে আর প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে। হঠাৎ বৃষ্টিও পড়তে শুরু করে, বাতাসের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। ওরে বাবা রে, এখন কি আমার জীবনের ইতি এখানেই ঘটবে নাকি? আমি কি আর শেষবারের মতো আমার বউয়ের চাঁদ মুখটাও দেখতে পাবো না? ওরে বউ, বউ রে! বান্টি চিৎকার করতে থাকে আর এমন সময় প্রচন্ড বেগে বাতাস ওঠে আর তার সাথে তাল মিলিয়ে ঢেউয়ের মাত্রা দ্বিগুণ হয়ে যায় আর তখনই বান্টির নৌকাটা ডুবে যায়।
ডুবতে ডুবতে বানটি জলের তলদেশে চলে যায়। সেখানে বানটি একটা কলসি দেখতে পায়। বানটি কলসিটা নিয়ে জলের উপরে চলে আসে। যাক বাবা, খুব জোর বেঁচে গেলাম, কিন্তু এত সুন্দর কলসি। শুনেছি জলের তলে পাওয়া কলসিগুলো নাকি অনেক মূল্যবান হয়, সেখানে নাকি অনেক সোনা দানা দামি হিরে জহরত থাকে। আমি তো তাহলে এবার অনেক বড়লোক হয়ে যাব, আর এমন একটা দিনের অপেক্ষাতেই তো আমি ছিলাম। বানটি হাসতে হাসতে কলসিটি নিয়ে জলের উপরে চলে আসে আর সোজা সে নিজের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে বানটি কলসি নিয়ে উপরে উঠে আসতেই নদীর সব জল শুকিয়ে যায়, আর সব শুকিয়ে জলের পরিবর্তে পাথর হয়ে যায়। শুধু যে নদী তা নয়, পুরো জঙ্গলের নদী নালা খাল বিল এবং কুয়ো থেকে শুরু করে সবার ঘরের জল শুকিয়ে পাথর হয়ে যায়। জলের পিপাসায় গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই, কলস থেকে একটু জল বের করে খেয়ে আসি। একে কলসিতে তো এক ফোঁটা জলও নেই, সব জল তো শুকিয়ে পাথর হয়ে গেছে। দেখি তো কুয়োয় গিয়ে। ময়ূর তাড়াহুড়ো করে কুয়োর কাছে যায় আর কুয়োর ভেতরে দেখে সব পানি পাথর হয়ে গেছে। এদিকে বনের পাখিরা জল না পেয়ে হুলস্থুল কাহিনী শুরু করে দেয়। জঙ্গলের কোথাও জল নেই, এবার আমাদের কি হবে? আমরা বাঁচবো কি করে? এবার আমি আমার ছানার মুখে জল কি করে তুলে দেব? এমন অলক্ষণী কাণ্ড কেন ঘটলো? সবাই জলের জন্য ক্লান্ত হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। এদিকে বানটি তার ঘরে বসে কলসির মুখটা খুলতে থাকে, আর যেই না কলসির মুখ খুলে তখনই তার মুখে অনাবর্ষার চাঁদ নেমে আসে। আমি এত কষ্ট করে কলসিটা নিয়ে এলাম, সেই কলসিতে কোনো সোনা দানা নেই। বানটি কলসিটাকে উপর নিচ করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই না বানটি কলসিটা কাত করে তখনই কলসি থেকে অনবরত জল পড়তে থাকে। একই সবে মাত্র কলসিটাকে ফাঁকা দেখলাম, আর সেখান থেকে এত জল বের হচ্ছে। এই কলসি সাধারণ কোনো কলসি নয়, নিশ্চয় এই কলসি রহস্যময় কলসি। ওগো, তুমি এখানে বসে আছো? বাহিরে যে সব অলক্ষণী কাণ্ড ঘটে যাচ্ছে। পুরো জঙ্গলে যে নদী নালা খাল বিল শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে, কেউ খাওয়ার জন্য এক ফোঁটা জলও পাচ্ছে না গো। সুখের কথা শুনে বানটি মনে মনে ভাবতে থাকে, কোথাও কোনো জল নেই, কিন্তু আমার কলসিতে জল। নিশ্চয়ই কোনো জলের সাথে এই কলসির যোগসূত্র আছে। বউ, কখন থেকে ঘটনা ঘটছে গো? ওই রাতের বৃষ্টির পর যখন সকালের বৃষ্টি থেমে গেছে, তখন থেকে জলের এমন হাল। বানটি সুখের কথা শুনে মনে মনে হাসতে থাকে। আমি একেবারেই ঠিকই ধরেছি, কলসিতে কোনো সোনাদানা পাইনি তাতে কি হয়েছে, কিন্তু জল তো পেয়েছি। এবার আমি এটাকেই কাজে লাগাবো। না না, আমার বউকে একদম বলা যাবে না, কখন যে কোথায় কি বলে দেবে তার ঠিক নেই। যতই হোক মেয়ে পাখি বলে কথা। কি গো, তুমি এমন চুপ করে আছো কেন? কি ভাবছো? কই কিছুই ভাবছি না তো। আমি খুব খিদে পেয়েছে, তুমি এবার যাও তো, আমার জন্য একটু মুড়ি মোয়া নিয়ে এসো। মুড়ি মলা খেলে তো জলের প্রয়োজন হবে, আমার কাছে তো কোনো জল নেই। জল নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমাকে যা বললাম তাই করো গিয়ে। সুখী স্বামীর জন্য খাবার আনতে চলে যায়। এদিকে জঙ্গলের সবাই একজোট হয়ে রাজার কাছে যায়। কি হয়েছে? তোমরা সবাই এভাবে জোট বেঁধে আমার সন্নিকটে এসেছো? মহারাজ, আমাদের যে দুর্ভিক্ষ নেমে এসেছে, আমাদের জঙ্গলের পুকুর নদী নালা সবকিছু যে শুকিয়ে গেছে। শুধু যে শুকিয়ে গেছে তা নয়, সব পাথর হয়ে গেছে। আমরা যে সবাই বড় বিপদে পড়েছি। দাসী, প্রাসাদে কোনো জল নেই? না মহারাজ, প্রাসাদেও কোনো জল নেই। তাহলে এখন আমি এর সমাধান কোথায় পাবো? মহারাজ, যে করেই হোক আপনাকে এর একটা সমাধান বের করতেই হবে, নয়তো আমাদের জীবন সংশয় করবে মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন ফিরে যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। রাজার কথা মতো সবাই প্রাসাদ থেকে চলে যায়। রাজ্যের এমন দুরবস্থা দেখে রাজা মহা বিপদে পড়ে যায়।
আর চিন্তায় রাজা এদিক সেদিক পাচারি করতে থাকে। কে পারবে আমাকে এটার সমাধান দিতে? মহারাজ, বলছিলাম কি, আপনি বরং টোনাকে ডাকুন, কারণ আমাদের রাজ্যে যে একমাত্র বুদ্ধিমান টোনাই আছে। তুমি তো ঠিক বলেছ সেনাপতি, যাও এক্ষুনি টোনাকে জরুরি তলব করে নিয়ে আসো। রাজার আদেশে সেনাপতি টোনাকে রাজার সামনে হাজির করে। এরপর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, এ তো জটিল সমীকরণ মহারাজ, আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারছি না। তবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এর রহস্য বের করেই ছাড়বো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমার আশীর্বাদ সবসময়ই তোমার সাথে আছে, তুমি এগিয়ে যাও। রাজার আশীর্বাদ নিয়ে টোনা বেরিয়ে পড়ে আর পথ দিয়ে হাঁটতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আমাকে জলরানীর সাথে দেখা করতেই হবে। একমাত্র জলরানীই পারবে আমাকে এর সমাধান দিতে। টোনা জলরানীর সাথে দেখা করার জন্য যেতে থাকে। এদিকে বান্টি কলসি থেকে জল বের করে নিয়ে ওগুলো বিক্রি করতে থাকে। জল নিন জল, তাড়াতাড়ি আসুন আসুন, জল নিয়ে যান। যার কাছে যতগুলো সোনাদানা আছে তাই নিয়েই চলে আসুন, আর তার বিনিময়ে মহামূল্যবান জল নিয়ে যান। জল জল, কে কে নিবেন, আসুন আসুন। বান্টির কথা শুনে জল নেওয়ার জন্য ভিড় জমায়। এদিকে ততক্ষণে টোনাও সেখানে এসে হাজির হয়। কোথাও কোনো জল নেই, তবে এই বান্টি জল কোথায় পেল? আবার সেই জল বিক্রিও করছে। যাকগে, এখন আমার এসব নিয়ে ভাবার সময় নেই। আমাকে এখন আগে জলরানীর সাথে দেখা করতে হবে। টোনা বান্টির বিষয় মাথা থেকে ছেড়ে ফেলে আর জলরানীর জন্য নদীর পাড়ে আসে। জলরানী, জলরানী, কোথায় তুমি জলরানী? আমার ডাকে সাড়া দাও জলরানী। কি হয়েছে কি? আমায় কেন ডাকছিস তুই? এভাবে তোমার সব জল কেন শুকিয়ে গেল? কেন জল শুকিয়ে গেছে জানতে চাস? আচ্ছা শোন তবে। আর এ কারণেই বান্টি জল বিক্রি করছে। আপনি কোনো চিন্তা করবেন না জলরানী, আমি আপনার জলের উৎস ঠিকই ফিরিয়ে দিব। এই বলে টোনা বান্টির কাছে চলে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, বান্টি তো এখানে, তার মানে ওর কলসিটা বাড়িতে রাখা আছে। যাই, ওর বাড়িতে গিয়ে দেখি। এরপর টোনা তার বাড়িতে চলে যায় আর অনেকগুলো কলসি জোগাড় করে মাথায় করে নিয়ে তার বাড়ির সামনে আসে। পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, আসুন আসুন। পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, এমন সুযোগ বারবার আসে না। টোনার ডাক শুনে সুখী একা একা ভাবতে থাকে, পুরাতন কলসি দিয়ে নতুন কলসি? আমার বর তো জানি কোথা থেকে একটা কলসি নিয়ে এসেছে। আমি বরং ওটা দিয়ে নতুন একটা কলসি নিয়ে আসি। এই যে একটা পুরাতন কলসি, আচ্ছা আমি যে কোনো কলসি নিতে পারি? যে কোনো কলসি নয়, তুমি সবগুলোই নিয়ে যাও, আমি তো আসল জিনিস পেয়ে গেছি। এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে জলরানীর কাছে চলে যায় আর জলরানীর হাতে কলসিটা তুলে দেওয়ার সাথে সাথেই আবার নদী ভরাট হয়ে যায়। জঙ্গলের সব জায়গাতেই আবার জল চলে আসে। এত বড় উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ। তোর যখনই কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবি। এ কথা বলে জলরানী অদৃশ্য হয়ে যায় আর টোনা উড়ে রাজার কাছে আসে। রাজাকে সেই খবরটা দিয়ে রাজাকে নিয়ে বান্টির কাছে যায়। বান্টি, অনেক হয়েছে তোর প্রতারণা, এবার জেলে গিয়ে পচে মর। না মানে আমি কি করেছি রাজামশাই? এতগুলো পাখিকে বিপাকে ফেলেছিস, তুই সব পাখিকে ঠকিয়েছিস। এবার সবার সোনাগুলো ফিরিয়ে দে আর যা, প্রজাদের সাথে জেলে যা। তুই হয়তো ভুলে গেছিস যে লোভে পাপ আর পাপে মৃত্যু। এরপর প্রহরীরা বান্টিকে টানতে টানতে কারাগারে নিয়ে যায় আর বান্টি সেখানেই থাকতে শুরু করে। আসলে নিজের স্বার্থের জন্য কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ওরা তো পিঠে বানালে হবে না, রাজা পিঠে খাবে বলে কথা। যা বলেছিস খাবে কি, গন্ধ দিয়েই তো পেট ভরে যাবে। তাই বটে, পাটিসাপটা, ক্ষীরপুলি, ভাপা পিঠে, কোনটা ছেড়ে কোনটা খাবে?
ও মা, কি সুন্দর গন্ধ! গন্ধ যদি এত ভালো হয়, না জানি খেতে আরো কত ভালো হবে। টুনিটা আবার এখানে এসে উকি ঝুঁকি মারছে কেন? হাই হাই! তাই তো, এটা আবার এখানে এসে কি করছে? আমি পিঠে খাবো। এই টুনি, এই যা বলছি, যা যা। না না, আমি কি এমনি যাব? আগে পিঠে খাবো, তারপর যাব। ওরে বাটা, শক্ত মন্দ নয়। তাই তো দেখছি, তাই তো দেখছি। ওইটুকু টুনি খাবে নাকি পুলি? এক ঢেল মেরে ফাটিয়ে দেবো মাথার খুলি। এমন পিঠে পেলে কি করে যাব ফেলে? রাজা মশাই, একটা পিঠে দিন না, দিন না রাজা মশাই। তবে রে, এত বড় আসপদ্দা, পাখি হয়ে নাকি খাবে রাজার খাবার? প্রহরী, প্রহরী, ধর তো, ধর বেটাকে, ধর ধর। দুষ্ট রাজা পাজি রাজা পিঠে আমি খাবই, দরকার হলে নিজে করেই খাবো। দুষ্ট রাজা পাজি রাজা। খুব বাজান বেজেছে এ যাত্রায়। তবে আজ না হলে কাল ওই পিঠে আমি খাবই খাবো। মুখে নেই কদম, টুনি খাবে চমচম। চমচম নয়, পিঠে। তার আগে তুই ঢুকবি আমার পেটে। আমায় কিছু বললে? না না, তেমন কিছু নয়। বলছিলাম পেটে কিল মেরে বসে থাকবে যা। পিঠে না খেয়ে পারলে পেঁপে পেরে খা যা। পাকা পেঁপে খেলে তুমি খাও, আমি পিঠে খাবো। ও কি বলে গো, আমি কি আর কখনো পিঠে খেতে পারবো না? আমার যে আর মন ভরে না। কি গো টুনি, কেঁদে কেঁদে কি অবস্থা করেছো দেখি? কাঁদছি কি আর সাদে, পিঠের জন্য তো মনটা হু হু করে উঠছে। ও এই কথা, পিঠের জন্য পেটের ছুঁচোটা উসকুস করছে। বুঝতে যখন পেরেছো, তাহলে চুপ করে না থেকে চুপ করে একটা কিছু করো তো দেখি। না, তোমার দুঃখের কথা শুনে আমারও মনটা যেন কেমন কেমন করছে। তাই বললে কি আর পেটে পিঠে ঢুকবে? তুমি চাইলেই ঢুকবে। কি করে ঢুকবে শুনি? আমি কি আর পিঠে বানাতে পারি নাকি? আহ, তাতে কি, আমি তো পারি। ও মা, তাই নাকি? তাহলে দাও, আমাকে পিঠে বানিয়ে এক্ষুনি দাও। কিন্তু তার জন্য যে বেশ অনেকগুলো উপকরণ লাগবে যে। সে কি আবার, কি কি লাগবে শুনি? ময়দা, দুধ, ঘি, এলাচ, তেজপাতা, নারকেল, আরো কত কি। ও মা, এত কিছু! যাও, এসব জোগাড় করে এনে দাও, তাহলে আমি তোমার জন্য পিঠে তৈরি করে দেব, যত চাও। সবই তো বুঝলাম, কিন্তু এত জিনিসপত্র আনবো কোথা থেকে? হবে হবে, ইচ্ছে থাকলেই উপায় হবে। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খাসা একটা বুদ্ধি বের করেছি, যেমন ভাবা তেমনি কাজ। না, আজ মনে হচ্ছে দিনটা ভালোই যাবে। এই যে টুনি, আয় না আমার কাছে একটুখানি। তোর মনটা যেন কেমন খুশি খুশি লাগছে রে। লাগবে না, লাগবারই তো কথা। কেন কেন, কি হয়েছে শুনি? শুনতে চাও? শোনো তাহলে, শোনো তাহলে একটা কথা। কি মজা কি মজা, আমি খাবো আজ পিঠে ভাজা। বলে কি, টুনি নাকি খাবে পিঠে? কি হলো কি হলো, কিছু ঢুকলো তোমার ঘটে নাকি? আবার বলবো নেচে নেচে? না না না, ঠিক আছে ঠিক আছে। বলি, পিঠা কি তুই একাই খাবি? সইবি কি তোর পেটে?
বেশ, তুমি যদি চাও তাহলে তোমাকেও খাওয়াতে পারি, তবে আহ, তবে বলে আবার ঢোক গলার কি আছে? পিঠে খেতে গেলে যে আমার জন্য ময়দা, গুড়, দুধ, ঘি, এলাচ, তেজপাতা এইসব সব এনে দিতে হবে। পারবে? আরে ধুত, ওসব কি আমার কাজ? আরে শোনোই না, তুমি শুধু যাবে আর রাজার কাকা বাবাকে। হালুম, রোদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, বাঘ নাচছে। এ এ এ উমারে, এ এ তো সত্যি বাঘ। ও, বাঁচাও 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 বাঁচাও! তোমাকে আমি আজ খেতে আসিনি রাজামশাই, ওই পিঠের কথাই শুনেছি। তখন থেকে পেটের ভিতর কেমন ভুটভাট 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 করছে। তাই আমার চাই ময়দা, দুধ, ঘি, তেজপাতা, নারকেল, এলাচ এইসব আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় দেব, নিশ্চয় দেব, নিশ্চয় দেব, নিশ্চয় দেব। মন্ত্রী, মন্ত্রী! এই তো, মনে তো হচ্ছে সব নিয়ে এসেছো। তবে তবে আবার কি? তবে পিঠে খাওয়ার জন্য যে আরেকটু অপেক্ষা করতে হবে। সে না হয় করব, কিন্তু পিঠে আমার চাই চাই। ও মা, তুমি যখন এত কষ্ট করে সব নিয়ে এসেছো, তখন তো পিঠে হবেই। সে পিঠে তুমি তো খাবেই। শোনো, পিঠে কিন্তু সেই হবে শালিক পাখির বাসায়। তাই সন্ধেবেলায় শালিক বউয়ের বাসায় চলে এসো, দেরি করো না যেন। আচ্ছা, বেশ বেশ বেশ, আমি একেবারে সেজে গুজে চলে যাব, কোনো চিন্তা করো না। ওহ, পিঠে বলে কথা, আর তারপর তো খাবো তোকে। হালুম। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, তুমি এসো। তারপর আমিও দেখছি পিঠে খেয়ে তুমি কেমন করে পট করে পালাও। এই নাও টুনি, পিঠে কটা একটু চেখে দেখো দেখি। চাটতে তো খুব মন চাইছে, কিন্তু খাওয়ার আগে যে বাঘ মামার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। সে কি আর করিনি, তুমি যেমনটা বলেছো তেমনটাই করেছি। বেশ বেশ, তাহলে তাই হবে। বাঘ মামা হাসবে আর খাবে, তারপরে বাঘ বাঘ করে পালাবে। তবে সাবধান, এই আসবে বলে। তবে আসুক না, আমি একেবারে খাতির করব বলে আসন পেতে রেখেছি। তাহলে চলো পিঠে কটা সাজিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, কলা পাতার পাতে গরম গরম পিঠে। এই এই তো, যা ভেবেছি ঠিক তাই। এবারে শুধু একে একে চেখে দেখতে হবে। হালুম, কিন্তু প্রথমে কোনটা খাই? এটা খাই না ওটা খাই? দুস, যেটা মন চায় সেটাই খাই। ছি, ছি, এটা এটা কি, এটা কি? ছি, এটা তো শুধু ময়দা দিয়ে বানানো পিঠে। ছি 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 ছি। আর একটা খেয়ে দেখি। এটাতে তো আবার গুড় নেই। তবে অন্যটা এবার চেখে দেখি। ছি 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 ছি। দেখ এবার কেমন মজা। সেদিন আমার বিপদে অনেক মজা নিয়েছিল, আজ বেটা উচিত শিক্ষা পেয়েছে। এটাতে তো আবার গোবর পড়া। আমাকে দিয়ে জোগাড় করিয়ে আবার আমাকেই টুপি পরালো। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। হালুম, হালুম, বাপরে। ওই আর ছে রাজামশাই, পালা 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 পালা। ওরে বাবা, বাবা রে, পালা পালা।
যাক বাবা, আপদ বিদে হয়েছে এতক্ষণে। এবার চলো ভাই, পেট পুড়ে পিঠে খাই।